বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো দণ্ডপ্রাপ্ত 4 আসামি গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। সীমান্তে আবারও ঝরল প্রাণ, এবার লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। অঢেল সম্পত্তির মালিক মতিউরের স্ত্রী লায়লা অধ্যাপনা ছেড়ে নাম লেখান রাজনীতিতে, রিসোর্টের নামে জমি দখলের অভিযোগ। প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ডিসি এডিসির সম্মানী দেওয়ার দাবি অধ্যক্ষের, শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং নারায়ণগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহাকে ভারতে পাচার, জালে আটকা আরো কয়েকজন নারী, পাচার হওয়াদের উদ্ধারের আশ্বাস পুলিশের। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে কন্ডেম সেল থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পালানোর কিছু সময় পরই কারাগারের পাশে থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে 4 আসামি ছাদ ফুটো করে বের হয়। পরে বিছানার চাদর ব্যবহার করে দেয়াল টপকে বাইরে বের হয় তারা। খবর পেয়ে পুলিশের একাধিক টিম শহরে তল্লাশি শুরু করে। ভোর রাত 4:10 শহরের টেলোপাড়ার চাষিবাজার থেকে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। গ্রেফতারের পর 4 জনকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং কারা কর্তৃপক্ষ তাদেরকে শনাক্ত করে। ভাই এখান থেকে আবার ঘুরে নিয়ে যাবেন, দাঁড়ান একটু দাঁড়ান। লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে লোহাকুচি সীমান্তের 919 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। গরু পাচার হচ্ছে এমন সন্দেহ বিএসএফ এর একটি টহল দল গুলি ছোড়ে। এতে কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের মালগাড়া গ্রামের নূর ইসলাম নিহত হন। পরে তার সঙ্গীরা নূর ইসলামের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রাখে। বুধবার ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাজধানীতে আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমেছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আকস্মিক বৃষ্টি নগরবাসীর জন্য কতটা ভোগান্তি সৃষ্টি করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সড়কটি রয়েছে এটি হচ্ছে ধানমন্ডি থেকে যে নিউ মার্কেটের সড়কটি রয়েছে, মেন সড়ক, এই সড়কে জলাবদ্ধতা শুরু হয়েছে। সামান্য বৃষ্টি, অর্থাৎ রাজধানীতে সকাল 9টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে থেমে থেমে, এবং এই বৃষ্টি শুরু হওয়ার পরেই বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যায়। বিশেষ করে ধানমন্ডি, নিউ মার্কেট, মৌচাক, পুরান ঢাকার বিভিন্ন অংশ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এবং এই নিউ মার্কেটের জলাবদ্ধতার ফলে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে ব্যবসায়ীরা আসলে যে তাদের দোকানপাট সেটি তারা আসলে খুলতে পারেননি অনেকে, যেহেতু সকাল সকালেই পানিতে তাদের মার্কেটে ঢুকে যায় এবং পানি
ঢোকার পর থেকে তারা দোকানপাটগুলো তেমন খুলতে পারছে না। আর কাস্টমারের যে বিষয়টি রয়েছে তারাও আসছে না। আমরা এখানকার অনেকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে সামান্য বৃষ্টি হওয়ার পরে 10 থেকে 15 মিনিটের বৃষ্টিতেই এই নিউ মার্কেট এলাকায় অনেকটুকু তলিয়ে যায়, এবং এর পাশে যে মার্কেট রয়েছে অর্থাৎ হকার্স মার্কেট, এদিকে গাউসিয়া সহ যে মার্কেটগুলো রয়েছে, মার্কেটগুলোর নূরজাহান মার্কেট, এগুলোর ভেতরে পানি ঢুকে যাওয়ার এগুলোর ভেতরে পানি ঢুকে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট যে খোলার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু কোনোভাবে খোলা সম্ভব হয়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, সেটি হচ্ছে দোকানপাটের ভেতরে যে পানিগুলো অপসারণের যে বিষয়টি সেটি আসলে কোনোভাবে এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। কারণ আপনি জানেন যে পানির কারণে যেই দোকানপাটে যে কাস্টমার রয়েছে তারা আসতে পারছে না, এবং যারা এই রুটে যাতায়াত করে তারাও ঠিকভাবে আসলে যাতায়াত করতে পারছে না, কারণ অল্প বৃষ্টিতে পানি উঠেছে এবং এই পানির কারণে কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না। আমরা একটু কথা বলি ভাই, এখানে তো এই রাস্তা দিয়ে তো যাতায়াত করেন, সামান্য বৃষ্টিতে কি এরকম পানি হয়ে যায়? হ্যাঁ, হালকা একটু বৃষ্টি হলে পানিটা বেরা যায় একবার, খুব কষ্ট হয়। এই যে আমরা এভাবে চলতেছি, এভাবে কোনো বিকল্প তো কিছু নাই, এভাবেই চলা লাগে। এই রাস্তা সিটি কর্পোরেশন কোনো কাজ করে না এই পানি নিরসনে? সেটা বলতে পারি না, আমরা সবসময় দেখি বৃষ্টি হলে এভাবে পানি হয় আর কি। আমরা একজনের সঙ্গে কথা বলবো। রাস্তায় এই পানি দিয়ে রিক্সা চালাতে কতটুকু ভোগান্তি পোহাতে হয়? অনেক, এটা হিসাব ছাড়া। আমাদের রিক্সা নিয়ে বন্যার সময় হাইটা যাওয়া লাগে, মানে যাত্রী নিয়ে গাড়ি নিয়ে লড়াইতে পারি না। যাত্রীর এই যে অর্ধেক রাস্তা নামা দিছি যে মামার নামে নামিয়ে যাইতে পারবো না। তার থেকে বড় কথা আরো না খাই আছি, তো এই জন্য আরো কষ্ট। এখান দিয়ে আমি ওই মাথা থেকে টাইনে আনছি কষ্ট করে যাত্রী দিলে, তারা আমার 20 টাকা বাড়ায় দিছে। হ্যাঁ, অতিরিক্ত পানি, মানে এই পর্যন্ত পানি আসে। আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করছিলাম। আমরা একটু দেখাবো এখানে যে বৃষ্টির ফলে যে পানিটা জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা আসলে মার্কেটের ভিতরে কতটুকু প্রবেশ করেছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে মার্কেটের ভেতরে যে দৃশ্যটি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করবো, যেখানে সামান্য বৃষ্টির পরেই মার্কেটের ভেতরে পুরোটাই পানি উঠে গেছে। এটি যে ধানমন্ডি হকার্স মার্কেট, সে হকার্স মার্কেটের ভেতরের দৃশ্য। এখানে শাড়ি কাপড় সহ যে দোকানগুলো রয়েছে সেগুলোর যে মার্কেটটি এটি হচ্ছে মার্কেটের ভেতরের দৃশ্য, অর্থাৎ মার্কেটের ভেতরেও হাঁটু সমান পানি। মার্কেটের ভিতরে হাঁটু সমান পানি। এখানকার ব্যবসায়ীরা আসলে কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে এই হাঁটু সমান পানি নিয়ে সেটি আমরা একটু দেখাবো। আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যে এখানকার সামান্য বৃষ্টিতে কিভাবে এই পুরো মার্কেটে হাঁটু সমান পানিতে তারা ব্যবসা করছেন, এবং সামান্য বৃষ্টির ফলে এত পানি উঠছে যে এটা আসলে নিরসনের কোনো সুযোগ নেই। অর্থাৎ রাস্তার সড়কের পানি নেমে গেলেও এই মার্কেটের পানি নামানোর জন্য হয়তো এই ব্যবসায়ীদেরকে চেষ্টা করতে হবে। চাচা, একটু কথা বলি, এখানে তো বৃষ্টির পরে এরকম পানি হয়ে যায়, কিভাবে ব্যবসা করেন আপনারা? ব্যবসা করা যাবে না, ব্যবসা তো করতে পারতেছি না, ব্যবসা বন্ধ খুলতে মানে ব্যবসা করতে পারি না এবং দোকান বন্ধ রাখতে পারি না। এরকম বৃষ্টি হলে হয়ে যায়, অল্প বৃষ্টিতেই হয়ে যায়। এটা রোডের পানি টপকে আসে, ড্রেন ভালো না, ড্রেন দিয়ে পানি সরে না, না সংস্কার করা হয় না। গভর্নমেন্ট এটা দেখে না, আর এই জায়গার কোনো কাজ কাম করে না। যত জায়গার পানি সব এই জায়গার নিচা সব জৈমা মার্কেটের ভিতরে চলে আসে। আধা ঘন্টা বৃষ্টি হইলে 8 ঘন্টা পানি নামে না। ডানা, আমরা কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে, এবং আমি যেটিতে এখন দাঁড়িয়ে আছি যেখানে, ঠিক এটি হচ্ছে মার্কেটের ভেতরের অংশ, এবং আমি মার্কেটের ভেতরে হাঁটু সমান পানিতে দাঁড়িয়েই দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে নিউ মার্কেট এলাকার যে জলাবদ্ধতা সেটি। তো এই জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ীরা বারবার সিটি কর্পোরেশনগুলোর কাছে আবেদন করলেও কোনোভাবে তারা বলছেন এই সড়ক সংস্কার করা হচ্ছে না, এবং সংস্কারের জন্য তারা দাবি করছেন যাতে এই সড়কগুলো সংস্কার করা হয় এবং তারা যেন ব্যবসা পরিচালনা করতে পারেন। ডানা, এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। বৃষ্টির কারণে হওয়া রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। এএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং পারভিন জামাল রুচি, যাদের হাতে তখনও মেহেদির রং, আর সেই মেহেদির রং তাদের বুকের রক্তে ঢেকে গিয়েছিল, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে।
আমার একমাত্র চাচা শেখ আবু নাছের, তিনিও মুক্তিযোদ্ধা, সরাসরি তিনি যুদ্ধ করেছেন ওই সুন্দরবন এলাকায়। তিনি পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও রেহাই দেয়নি। একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি আক্রমণ করা হয়। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী, কৃষক নেতা এবং কৃষিমন্ত্রী আব্দুর রাব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত সহ ওই পরিবারেও 3টি বাড়িতেই এই হত্যাকাণ্ড চলে। আমি আর এরা সেই দিন বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই বাচ্চাটা আমাদের জন্য খুবই কষ্টের। ঘাতকের দল শুধু রাষ্ট্রপতিকে হত্যা করেনি, বাড়ি আক্রান্ত হয়েছে শুনে মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন, তখন কর্নেল ছিলেন, প্রমোশন পেয়েছিলেন ব্রিগেডিয়ার হিসেবে, তিনি ছুটে এসেছিলেন। সে বাড়ি পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হয়নি, রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়। দায়িত্ব পালনরত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান এসবির, তাকেও হত্যা করে। যারা সেদিন জীবন দিয়েছে, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। বিদেশে 6টি বছর আমাদেরকে রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল, নিজেদের নামটাও আমরা ব্যবহার করতে পারিনি নিরাপত্তার কারণে। যে স্বপ্নটা দেখে জাতির পিতা দেশটা স্বাধীন করেছিলেন, সেই স্বপ্নটা অধুরাই রয়ে যায়। 15 আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কূপ হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পঙ্গু, বিদেশ থেকে খাদ্যের চাহিদা বা ভিক্ষা করেই চলতে হতো। দেশের মানুষ যে তিমিরে, সেই তিমিরেই আবার চলে যায়। 6 বছর পর আমি দেশে ফিরে আসার সুযোগ পাই, যখন রাজনীতি আবার সচল করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সক্রিয় ছিলাম। কলেজে কলেজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলাম। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সক্রিয়, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও সম্পূর্ণভাবে আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলাম, কিন্তু এত বড় একটা গুরু দায়িত্ব কখনো নিতে হবে সেটা কখনোই চিন্তায় আসেনি, আর সে ধরনের কোনো আকাঙ্ক্ষাও ছিল না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাবা রাজনীতি করেন, মা তার পাশে সবসময় ছিলেন, আমরাও সেইভাবেই কাজ করে গেছি। কিন্তু 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর সমস্ত দেশ ঘুরে দেশের যে দুরবস্থা দেখেছিলাম, সেটা সত্যি সহ্য করবার মতো ছিল না। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কাপড় নেই, ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে তাদের পরানো হতো, একবেলা খাবার জুটত না, আর রোগের চিকিৎসা বা শিক্ষা তো সুদূর পড়া হতো। যে দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেলেন, এবং স্বাধীনতার পর এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেশ, এই সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে একটা স্বাধীন জাতি হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে একটা সম্মানিত স্থানে নিয়ে যাওয়া, এটাই তো ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ করতে দেওয়া হলো না। অথচ সেই যুদ্ধবিধ্বস্ত দেশে যখন একদিক গড়ে তোলে, সেই সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তিনি সেই বাহিনী গড়ে তুলেছিলেন। যেখানে একটা ফটো আমাদের মানে যেখানে রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায়
তিনি কিন্তু দেশকে যেমন গড়ে তুলছেন সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে তারা যেন সুপ্রশিক্ষিত হয়, উপযুক্ত গড়ে ওঠে, সেই পদক্ষেপটাও তিনি নিয়েছিলেন। ওই ৭২ সালেই তিনি মিলিটারি একাডেমি গড়ে তোলেন, চট্টগ্রামের জায়গা দেখে রেখেছিলেন এবং কুমিল্লায় প্রথম সেনানিবাসেই মিলিটারি একাডেমির কাজ শুরু হয়। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটে স্থাপন করেন। ভারত এবং যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ ক্রয় করেন এবং রাশিয়া থেকে MiG-21 সেই সময়কার যুগের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান তিনি ক্রয় করেন এবং আরও সাথে অন্য অনেক কিছু। পাশাপাশি 1974 সালে একটা প্রতিরক্ষা নীতিমালাও তিনি প্রণয়ন করেন, যেমন মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করেছিলেন, সেই সাথে সাথে আমাদের প্রতিরক্ষা নীতিমালা কি হবে সেটাও তিনি করে যান। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিতে তিনি যে কথা বলে গেছেন অমর বাণী, যে আমাদের পররাষ্ট্র নীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারপরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সর্বত ব্যবস্থা তিনি করে নিয়ে যান। যেটুকু গড়ে দিয়ে গিয়েছিলেন ওইটুকুই, এরপরে কিন্তু আর দেশ এগোতে পারেনি। যাক, আমি 21 বছর পর 96 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। তখন থেকে আমার প্রচেষ্টা ছিল যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিরোধী দলে থাকলেও বাংলাদেশে যদি কখনো ক্ষমতায় কিভাবে দেশকে গড়ে তুলবো, আর্থসামাজিক উন্নতি কিভাবে হবে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠান কিভাবে আমরা উন্নত করব, সেই পরিকল্পনাও কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেভাবে আমরা প্রস্তুত ছিলাম। জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করা হয়েছিল। অনেক দেশ গ্রহণ করেনি। যেমন পোল্যান্ডের কথা জানি, সেখানে একজন খুনিকে যখন নিয়োগ দেওয়া হয় তারা অস্বীকার করে, তাকে ফেরত পাঠায়। ঠিক এরকম বহু দেশ। এটা বাংলাদেশের জন্য সত্যি খুব একটা লজ্জাজনক ছিল। তারপর তাদেরকে রাজনীতি করার সুযোগ, ভোট চুরিকে পার্লামেন্টে বসানো, যুদ্ধ অপরাধী যারা, যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, অনেকে কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত ছিল, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরিয়ে আনা হয় এবং তাদেরকে পুনর্বাসন শুধু না, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা। এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে দুর্ভাগ্য। যা আমরা সরকারে আসার পর থেকে সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে সেই খুনিদেরকে আমরা বিচারের ব্যবস্থা করেছি, যুদ্ধ অপরাধের বিচার আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই। আমি যখন সরকারে নিই তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ। আমাদের রিজার্ভ মাত্র 200 কি 250 কি 300 বিলিয়নেও না। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, সেখানে আমাদের নারীদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করে দিই। দেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি এবং আমাদের সশস্ত্র বাহিনীর ট্রেনিংয়ের জন্য এনডিসি, বিপসট থেকে শুরু করে MIST, মেডিকেল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি। কারণ একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে কিভাবে আমাদেরকে তৈরি হতে হবে, সেই পদক্ষেপগুলি অত্যন্ত সফলতার সাথে আমরা গড়ে তুলি। এরপর আবার একটা কালো অধ্যায় আমাদের জীবনে আসে, দেশের জীবনের 2009 থেকে 2008 পর্যন্ত। যা 8-এ নির্বাচনে জয়ী হওয়ার পর 9 যখন সরকার গঠন করি,
এই 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সেই মোতাবেক আমরা কাজ করি এবং যেহেতু আমরা 2009 থেকে 2021 পর্যন্ত সার্বিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, যে নীতিমালাটা জাতির পিতা 74 সালে করে গিয়েছিলেন তারই আলোকে আমরা এটা পদক্ষেপ নিই। সেভাবে আমরা ফোর্সেস গোল ঘোষণা দিয়েছি। তাছাড়া প্রতিরক্ষা নীতিমালা সকলের জন্য মানে সর্বজনভাবে জানার জন্য 2018-তে আমরা প্রণয়ন করি। ঠিক সেইভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। জাতির পিতা 74 সালের 10 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া একটি ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, কোট, আমরা শান্তিকামী জাতি, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার, আনকোট। এটাই হচ্ছে মূল কথা। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। তিনি আরো বলেছিলেন, আমি কোট করছি, কোট, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কোনো দিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা সহ্য করব না। আমরা এই নীতিতেই বিশ্বাস করি, আনকোট। স্বাধীনতার সার্বভৌমত্ব, নিজেদের স্বকীয়তা, নিজেদের মর্যাদা রক্ষায়, এটাই ছিল জাতির পিতার শুধু ভাষণ, একটা নির্দেশ। আর সেই নির্দেশটা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা সরকার আসার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সেই সাথে সাথে বর্তমান যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী প্রতিটি প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত। আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকি, শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফ এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। আমরা অর্থনৈতিকভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোভিড-19 অতিমারি যখন শুরু হলো, কিন্তু ওই অবস্থায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2020 সালের জন্মশতবার্ষিকী, 2021 সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। খুব সীমিতভাবে আমরা করেছিলাম, তবে 2021 সালের দুটি কর্মসূচি একসাথে আমরা নিয়ে সারা বিশ্বের মানে আমি বলবো যে প্রায় সকলেই সেখানে বাণী পাঠান এবং আমাদের পড়োশী দেশের যেমন ভারত, নেপাল, ভুটান সহ শ্রীলঙ্কা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা আসেন এবং আমরা অত্যন্ত সফলভাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। সেই সময় তাদের প্রত্যেকেই একসাথে এতজন মানে
রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের আগমন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধান বা যথাযথভাবে তাদের সম্মানের সাথে আবার তাদের সরাসরি বিদায় দেওয়া, এটা একটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল ওই কোভিডকালীন সময়। সেই সময় আমি দেখেছি আমাদের SSF সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরো উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি, এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ, এই খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করুণা করে না। SSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সংবাদ দুপুর। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক NBR সদস্য মতিউর রহমান নরসিংদীতে স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গেল 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কিভাবে এসব সম্পদ পেয়েছেন তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সহকর্মী সুমন বর্মনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির উপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিত্ত সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিচ্ছে এটা আমার একটু জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছ থেকে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরই খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অঢেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার কাজী কামাল আহমেদকে নিয়ে মোবাইল উদ্ধারে ঝিনাইদহের বাজারপাড়া পুকুর পাড়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এ নিয়ে কথা বলছেন ডিবি প্রধান হারুন রশিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাদের মোটা দাগের সবাই বাংলাদেশী। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভুইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে। শিমুল ভুইয়ার তদারকিতে, যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল। সেই শিমুল ভুইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর
ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল শিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করি, মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্ট ছিল। এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্তরার শিমুল ভুইয়ার আদালতের 164, তারপরে আপনারা পরবর্তী পর্যায়ে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 164 তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়েছি, যেটা আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা ঘুরে দেখেছি। সব মোবাইল অভিযান নিয়ে সরাসরি কথা বলছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার একটি কলেজে এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয় এলাকা জুড়ে। এই ভিডিওতে অধ্যক্ষ দাবি করেন অতিরিক্ত টাকা ডিসি, এডিসি সহ সহকারী কর্মকর্তাদের সম্মান হিসেবে দেওয়া হবে। অতিরিক্ত টাকা নেবার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। শফিক মুন্সি রিপোর্টে জানাচ্ছেন টুম্পা আফরোজ। সম্মানই পাঠাইতে হবে, ডিসির সম্মানই পাঠাইতে হবে, এডিসির সম্মানই পাঠাইতে হবে। তোমরা সমঝোতার পথ বন্ধ করে দিলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বরিশালে জোর করে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে চাওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ জানান ডিসি, এডিসি, টিওনো সহ সরকারি কর্মকর্তাদের সম্মানী দিতেই নেওয়া হচ্ছে এ টাকা। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরশি কলেজে। কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলামের এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে এলাকা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এনে তার অপসারণ দাবি করে বিক্ষোভ করে। আমাদের কলেজের প্রিন্সিপাল তিনি আমাদের থেকে অতিরিক্ত টাকা দাবি করেন, শুধু বারবার আমাদের প্র্যাকটিক্যালও তিনি 400 টাকা করে ধার্য করেন। তিনি প্রায় সময় ভর্তি বাণিজ্য থেকে শুরু করে নামে বেনামে খাতে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হাতিয়ে নিচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে। এর আগে গত বছর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। একটি নির্বাচনী উঠান বৈঠকে বেফাঁস মন্তব্য করেন তিনি। এছাড়া অফিস কক্ষে মাদক সেবনের একটি ছবিও সম্প্রতি ভাইরাল হয়েছে ওই শিক্ষকের। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিধি বহির্ভূত ফি আদায় করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল মহোদয়, তিনি আসলে এই বিধি বহির্ভূতভাবে এই টাকাটি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন। তবে এই ক্ষেত্রে এখনো কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ আসার পরে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জুন মাসে অনুষ্ঠিত এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র আটকে শিক্ষার্থী প্রতি 300 থেকে 500 টাকা নেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি।
নারায়ণগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিখোঁজ রাহা পাচার হয়েছে ভারতে। সেখানে মাদক সেবন ও নানা নির্যাতনেরও তথ্য প্রমাণ এখন দেশ টিভির হাতে। পাচার চক্রের অন্যতম তানভীর একইভাবে পাচার করেছেন স্ত্রীকেও। বিষয়টি পুলিশকে জানালে পাচার হওয়াদের ভারত থেকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন তারা। এম এ আজিমি রিপোর্টে থাকছে বিস্তারিত। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মরিয়ম আরফান রাহা ঢাকায় ঘুরতে যাবার কথা বলে গেল 12 জুন তাকে বাসে তুলে অজ্ঞান করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ভারতে। আর এত সব কর্মকাণ্ডে জড়িত তানভীর নামের এ যুবক। জ্ঞান ফিরলে পরিস্থিতি বুঝে বোনকে কল দেয় রাহা, জানায় বাঁচার আকুতি। রাহা, একা ওইখান থেকে কোথাও যাবি না, মিমের সাথেও যাবি না, পুলিশের সাথে তোরা পুলিশের কাছে থাকবি, তোরা পুলিশের কাছে থাকবি, আমরা যতক্ষণ পর্যন্ত তোর কাছে না পৌঁছাই। তানভীরের কথায় সায় দিয়ে মাদক সেবন থেকে শুরু করে তার কথা মতো সব কাজ করতে থাকে সে। তবে কৌশলে ছবি তুলে বাবা ও বোনকে পাঠাতে শুরু করে রাহা। এক পর্যায়ে ভারতের সড়কে পুলিশ দেখে দৌড়ে যায় সে। ততক্ষণে কেটে পড়ে পাচারকারীরা। রাহাকে পাচার করতে তানভীর ব্যবহার করে তার সদ্য বিবাহিত স্ত্রী মিমকেও। তাকেও একইভাবে বিক্রি করা হয় ভারতে। তবে সে এখন পুলিশ হেফাজতে। বইলা নিয়ে আসি নাই ওর ফ্যামিলি, এটাই তো আমি বললাম যে এটাই আমার ভুল, যে আমি তো ফ্যামিলি থেকে বইলা নিয়ে আসি নাই, বাদ দিলাম। কারণ আমি জানি আমি আমার নিজের লাইফটা নষ্ট করছি। কিন্তু দেখো এটা নিজের দেশ না, এই জায়গার ভিতরে যদি আমি এরকম একটা সিচুয়েশনে থাকি, তোমার জায়গায় তোমার বোনটারে তুমি নিতাছেন, আমার ফ্যামিলি থেকে কেউ আমার সাপোর্ট করবো না, তাহলে এই কাজটা কি আপু ঠিক কও? মেয়েকে আনতে যেতে হবে ভারতে। তবে ভিসা, পাসপোর্ট আর অর্থ না থাকায় দিশেহারা রাহার বাবা। মা বাবা দুইটাই আমি। এই মেয়েটাকে আমি যদি মেয়েকে খাইয়ে না দিতাম ও খেত না, আমার সাথে ছাড়া ঘুমাইতো না। আমার সেই মেয়েটাকে ভয় দেখাইছে যে 25 জন ওকে রেপ করবে। বিষয়টি নিয়ে দেশ টিভি থেকে কথা বলা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মেয়েটিকে কলকাতা পুলিশ উদ্ধার করে একটি সেফ হোমে রেখেছে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এখন মেয়েটির পরিবারকে পুলিশি সহায়তা দিয়ে মেয়েটিকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে মেয়েটিকে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। 3 দিন ধরে রাহাকে খুঁজে না পেয়ে অবশেষে গেল 15 জুন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির বিষয় শুধু আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিকদেরও আয়নার চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব সেক্টরে আছে, তবে দুর্নীতিবাজদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি শটল বাস সার্ভিস উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। নিয়ন্ত্রিত এই বাসে থাকবে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। আপাতত 2টি বাস দিয়ে সার্ভিস শুরু হলেও পরবর্তীতে বাড়ানো হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীনভাবে কাজ করছে, এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। দেখছেন সংবাদ দুপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কর বৃদ্ধির আইন পাশ করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। রাজধানী নাইরোবিতে আন্দোলনকারীর উপর গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 31 জন। এদিকে বিক্ষোভের উল্টো নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ ঘটনার উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। এছাড়া বিক্ষোভকারীদের উপর চলা দমন পীড়নের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফরিন মোয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালো ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ, এর মাঝেই একের পর এক গুলির শব্দে ভারী হয়ে উঠছে আকাশ।
এ দৃশ্য পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার। দেশটির পার্লামেন্টে কর বৃদ্ধির আইন পাশ করার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। তবে মঙ্গলবার এটি চূড়ান্ত অনুমোদন দেয়ায় বিক্ষোভকারীরাও আক্রমণাত্মক ও মারমুখী হয়ে ওঠেন। পার্লামেন্ট ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতরেও তাণ্ডব চালায়। এ সময় এমপিরা কর বৃদ্ধির প্রস্তাবের একটি বিতর্ক করছিলেন। শুধু পার্লামেন্ট নয়, দেশটির বিভিন্ন সরকারি ভবনেও প্রবেশ করে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। এর পরপরই ক্ষুব্ধ জনতাকে রুখতে চড়াও হয় পুলিশ। তাদের উপর গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। এছাড়া অনেককে আটকও করেছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে দেশ জুড়ে বিক্ষোভে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কেনিয়ার সাংবিধানিক আদেশের উপর আজকের হামলার ফলে প্রাণহানি হয়েছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক অপবিত্র হয়েছে। আজকের ঘটনাগুলি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর। আর এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সব ধরনের পদক্ষেপ আমরা নেব। বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা কেনিয়ার বিপক্ষের সহিংসতার নিন্দা জানাই। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুই পক্ষকে অবশ্যই একত্রে কাজ করতে হবে। এর মধ্যেই কেনিয়াতে বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সংযমের আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের কাছে দোষ স্বীকার করে 12 বছর পর মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। এদিকে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ এখনও কোনো মন্তব্য না করলেও অন্যায়ের সঙ্গে আপোষ না করার আহ্বান জানিয়েছেন উইকিলিক্সের সম্পাদক। আফরিন মৌরির আরেকটি রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্ত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পূর্ব শর্ত অনুযায়ী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হন তিনি। এ সময় গুপ্তচর ভিত্তির আইন লঙ্ঘনের একক অভিযোগে মামলার শুনানি হয়। নিজের দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। এর পরপরই আদালত তাকে সাজার রায় দেয়। তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে কাটানোর সময়কে ওই সাজা হিসেবে বিবেচনা করে তাকে কারামুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে 12 বছরের মধ্যে প্রথমবারের মতো মুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরবেন বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আদালতে অ্যাসাঞ্জকে মুক্তি দিলেও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে সাইপানের বাসিন্দাদের মাঝে। সে ক্ষমার অযোগ্য কাজ করেছেন বলেও দাবি তাদের। সে যা করেছে তা আমি পছন্দ করিনি, কারণ আমি নিজে সামরিক বাহিনীতে ছিলাম। জনগণকে তথ্য দেওয়া ঠিক নয়। সে বিশ্বাসঘাতক। লোকটি পালানোর চেষ্টা করেছিল, সমস্ত অভিযোগ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু অবশেষে সে এখন সাইপানে কিছু বিচারের মুখোমুখি হলো। এদিকে মুক্তির পর এ নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য না করলেও মুখ খুলেছেন উইকিলিক্সের সম্পাদক। অবশ্যই আমরা উইকিলিক্স এবং তার স্বাধীনতার জন্য যে প্রচারাভিযান চালিয়েছি তাতে আমরা আনন্দিত যে অবশেষে আমরা তার ভয়াবহ পরিস্থিতির সমাপ্তি দেখতে পাচ্ছি। সাংবাদিকতা করতে গিয়ে ভারী মূল্য পরিশোধ করেছেন তিনি। এত কিছুর পর একটাই প্রশ্ন, সাংবাদিকদের কি হবে? এটি কি কাজকে শীতল করার প্রভাব ফেলবে? আমি একটা কথাই বলবো আপনাদের, এখন মশাল তুলে নিতে হবে, কারণ অনেক সমস্যা বাকি রয়েছে। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে 5 বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেন। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এরপর থেকে গ্রেফতার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11 এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। যুক্তরাজ্যের কারাগারে থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা।
আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।